নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি জবাব চাই বাংলা। বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? করোনা পরিস্থিতিতে পুরো ভোট পিছনো নিয়ে যখন মামলা চলছে, তখনই এই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছিল সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে। শুনানি চলাকালীনও কম নাটক হয়নি আদালত কক্ষে। ভোট পিছনোর ক্ষমতা কার হাতে, সেই প্রশ্নে প্রধান বিচারপতির সামনেই হয়েছে দায় ঠেলাঠেলি। ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি নিজে। অবশেষে পিছিয়েছে ভোট, কিন্তু এই সিদ্ধান্ত নিতে এত টালবাহানা কেন? কেন এত চাপানুতর? কিসের অপেক্ষায় ছিল রাজ্য নির্বাচন কমিশন? ভোট পিছনের সিদ্ধান্ত তো সাধারণ মানুষের কথা ভেবেই। তাহলে কেন সিদ্ধান্তহীনতায় ভুগছিল রাজ্য সরকার? প্রশ্ন আরো রয়েছে। 3 সপ্তাহের জন্য পিছনো হয়েছে ভোট। বাংলায় যখন এই মুহূর্তে পজিটিভিটি রেট আজকেও জানা যাচ্ছে 29% বেশি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন 3 সপ্তাহে কতটা নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ? এরই মধ্যে গঙ্গাসাগর মেলা হয়েছে, তার ফল কি হয়েছে, হতে চলেছে সেটা এখনই বলা যাচ্ছে না। সামনেই 5 রাজ্যে ভোট রয়েছে। এই পরিস্থিতিতে মিছিল, রোড শো এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রচারের ওপর অর্থাৎ ভার্চুয়াল প্রচারের উপর জোর দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। কিন্তু বাংলায় প্রচার নিয়ে একটা শব্দ লেখা হয়নি নতুন ভোটের বিজ্ঞপ্তিতে। প্রচারেও কম জমায়েত হয় না, তাহলে কিভাবে হবে ভোট প্রচার? এবং এরই মধ্যে যখন আমরা জানি যে আদালতে যখন এই নিয়ে সওয়াল জবাব হয়েছিল, সেখানে বলা হয়েছিল যখন প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তখনও দেখা যাচ্ছে প্রচুর মানুষ নিয়ে তারা যাচ্ছেন, সেখানেও জমায়েত হচ্ছে। তাহলে ভোট প্রচারেও যে জমায়েত হচ্ছে সেই ছবিটাও খুব পরিষ্কার। এই যে জমায়েত, এই যে ভোট প্রচার, মনোনয়ন বা ভোট সংক্রান্ত যা যা আনুষঙ্গিক জায়গাগুলো রয়েছে, সেখানে যে মানুষের আনাগোনা, সেই জায়গা থেকে কি হবে? তার গাইডলাইন কোথায়, নির্দেশিকা কোথায়? কোথায় রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে তার একটা কথাও কি খরচ করা হয়েছে? এই প্রশ্নেরই আজ জবাব চায় বাংলা। বড়দিন ও বর্ষবরণের উৎসবে জনপ্লাবন। তারপর থেকেই রাজ্যে কোভিড গ্রাফ চড়চড়িয়ে বাড়ছে। এরই মধ্যে হয়ে গেল গঙ্গাসাগর মেলা। সেই জমায়েতের ফল কি হয় তা জানতে কয়েকটা দিন আরও অপেক্ষা করতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে 4 পুর নিগমের ভোট কতটা মারাত্মক হতে পারে তা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেটা আজ করেই ভোট পিছনোর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে অনেক জলঘোলার পর অবশেষে 3 সপ্তাহের জন্য ভোট পিছনোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী 22 জানুয়ারির পরিবর্তে 12 ফেব্রুয়ারি 4 পুর নিগমের ভোট হবে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য নির্বাচন কমিশনকেও আমরা জানিয়েছিলাম তাদের নিরাপত্তা দেওয়ার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেও চালু রাখার। এখন ভোটের দিনটি পিছিয়ে দেওয়ার পর আমরা আশা রাখি সুযোগ পাবে মানুষ আরও বেশি, এবং করোনার যে ভয়াবহতার কথা লোকে বলছেন সেদিকে তাকিয়ে, নিরাপত্তার দিকে তাকিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে 3 মাস সমস্ত রাজনৈতিক ও ধার্মিক জমায়েত বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট পিছনোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেন তিনি। সেই সঙ্গে আগামী 3 সপ্তাহে সংক্রমণকে 3% নিচে নামাতে হবে বলেও টুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও বিজ্ঞপ্তিকে অসম্পূর্ণ বলেই দাবি করেছে বিজেপি। মহামান্য আদালতের কার্যত নির্দেশকে নির্বাচন কমিশন মানল না। 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পিছিয়ে দেবার কথা বলা হয়েছিল, কিন্তু কার্যত সেটা হলো না। আজকে যে সিদ্ধান্ত, আজকে রাজ্য সরকার বলছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়া যেতে পারে, এতদিনে কি বোধোদয় হলো? সংক্রমণ যে মাত্রায় পৌঁছে গেছে, তো কার্যত এই পিছনোটা খুব একটা পর্যাপ্ত নয়। এটা এখন ভবিষ্যৎ বলবে। ভোট পিছনো নিয়ে হাইকোর্টে কম দায় ঠেলাঠেলি হয়নি। ভোট পিছনোর ক্ষমতা কার হাতে, এই নিয়ে চাপানুতর চলেছে রাজ্য কমিশনের মধ্যে। অবশেষে পিছলো ভোট, কিন্তু তারপরও থেকে গিয়েছে কিছু প্রশ্ন। প্রশ্ন 1, 3 সপ্তাহে নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ? প্রশ্ন 2, গণনার দিন উল্লেখ নেই কেন বিজ্ঞপ্তিতে? প্রশ্ন 3, প্রচার নিয়ে কি নির্দেশিকা? প্রশ্ন 4, গণনার দিন কবে জানানো হবে?
হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল ভোট পিছনোর ক্ষমতা রাজ্য সরকারের হাতে, কিন্তু কমিশনকে আইন মনে করিয়ে হাইকোর্ট জানিয়ে দেয় ভোট পিছনোর ক্ষমতা তাদের হাতেই। তাহলে কি রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষাতেই বসেছিল রাজ্য নির্বাচন কমিশনের মতো একটি স্বশাসিত সংস্থা? শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিল কে? আদালতে ভোট পিছনোর দায়িত্ব অস্বীকার করেছিল রাজ্য সরকারও, কিন্তু এখন তারাই কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। তাহলে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধল কে, রাজ্য না কমিশন? রিপাবলিক বাংলা। আমরা আজকে জবাব চাই বাংলায় যাদের সঙ্গে আলোচনা করব, আজকে আমাদের বিষয়টা আমরা প্রতিবেদনের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম দর্শকদের, এবং এই বিষয় নিয়ে যখন আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই আমরা তাদের সঙ্গে আলাপ সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক চন্দ্রিমা রায়। সেই সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এই মুহূর্তে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও আরো কয়েকজন থাকবেন আমাদের এই আলোচনায়, আস্তে আস্তে তারা যোগ দেবেন এবং আমরা তাদেরকে আস্তে আস্তে স্বাগতও জানাবো। কিন্তু তার আগে আমি প্রথমেই আসবো সব্যসাচী চ্যাটার্জির কাছে। সব্যসাচী বাবু, দীর্ঘসূত্রিতা এবং তারপর শেষ পর্যন্ত পুরো ভোট, 4 পুর নিগমের পুরো ভোট পিছিয়ে গেল, কি বলবেন? দেখুন, প্রথমত এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এবং এই নির্বাচন কমিশন, এরা দুজনের যে রোল আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী যেটা আছে, সেই রোল সম্পর্কে সঠিকভাবে তারা যদি দিক নির্ধারিত থাকতেন এবং তারা যদি তাদের কর্তব্যে অটল থাকতেন, এই পরিস্থিতি হয়তো হতো না। 2018 সাল থেকে প্রায় 17টি পৌরসভার মেয়াদ শেষ হয়েছিল 18-এ, তখনও তারা ভোট করেননি। 19-এ বহু পুরসভার মেয়াদ শেষ হয়ে ভোট করেননি। 23শে মার্চ থেকে করোনার প্রভাব, সেই কারণে তারা ভোট করতে পারেননি। 21 করোনা, এবং অবশেষে 22-এ যখন মামলার পর মামলা, বিশেষ করে সিপিআইএম হাওড়া জেলা কমিটি, তারা 21শে জানুয়ারিতে হাইকোর্টে মামলা করে, পরবর্তী সময়ে মৌসুমী রায়ে মামলা করেন এবং অন্যান্য আরও অনেকগুলো মামলা যুক্ত হয় পুরসভা ভোটের জন্য। তখন হাইকোর্টের ইন্টারফারেন্সে একটা নির্বাচনের ডেট রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দেন। কিন্তু ইতিমধ্যে দেখা যায় কোভিড গ্রাফ কিরম গ্যালোপিং স্পিডে বৃদ্ধি পেয়েছে, এবং হাইকোর্টে যখন এই প্রশ্নটা উঠল, হাইকোর্টের সামনে নির্বাচন কমিশন বলছেন রাজ্য না বললে তো আমি কিছু করতে পারবো না। আসলে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় তারা স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করতে পারেননি। পারলে 18 সালের ভোটটা আজকে ঠিক এই জায়গা থেকে আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমরা এই যে দরজাটার কথা আজকে সব্যসাচী বাবু বলছেন, সেই দরজাটা কিন্তু হাইকোর্টে সেই সওয়াল জবাবের মধ্যে দিয়েই উঠে এসেছে, যেখানে রাজ্য নির্বাচন কমিশন বলছে রাজ্য সরকার আগে বলবে, তারপর আমরা দিনক্ষণ পাল্টানোর কথা ভাববো। তখন তাদেরকে হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে যে এটা তাদের এখতিয়ার। কি বলবেন, আজকে শেষ পর্যন্ত দিন পিছলো? হ্যাঁ, পুরো ভোট নিয়ে যে আইনটি রয়েছে, রাজ্য নির্বাচন কমিশন সেখানে কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন না পারেন সেটা যে লেখা রয়েছে যেভাবে, এই আইনটিতে সত্যি কথা বলতে খুব স্পষ্ট ভাষায় একদম ক্যাটাগরিক্যালি এই সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত নেবে এইভাবে লেখা নেই। সেখানে একটু ধোঁয়াশা আছে, এবং এই আইনটি তৈরি হয়েছিল বামফ্রন্ট আমলে, এবং যারা আইনজ্ঞ তারা কিন্তু এই প্রশ্নটি তখনও তুলেছিলেন যে এই ফাঁকটি কেন রেখে দেওয়া হলো। অনির্বাণ, এর জন্য ভারতের সংবিধান আছে। নির্বাচন কমিশন কোন স্টেট আইনের উপরে ক্ষমতা নয়, তার ক্ষমতা ভারতের সংবিধান দিয়েছে আর্টিকেল 324। সেই সময় সমালোচনাটাও ছিল, এবং সংবিধানকে ধরলে স্কয়ারলি দায়িত্বটা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের ক্ষমতাটা কিন্তু সংবিধান প্রদত্ত। নির্বাচন কমিশন আইনেও ক্ষমতা পায়নি, তৃণমূলের আইনেও ক্ষমতা পায়নি। আমরা একবার আসবো বৈশ্বনাথ বাবুর কাছে। তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ বাবু, বারবার এই প্রসঙ্গটা এবং এই অভিযোগটা বিরোধীদের তরফ থেকে উঠেছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী বিচারপতি নিজে। সব্যসাচী বাবু, আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। এই প্রশ্নটা বারবার উঠছে যে রাজ্য নির্বাচন কমিশন কি আদৌ স্বায়ত্তশাসিত, আদৌ কি সে নিজের ডিসিশন নিজে নিতে পারে, নাকি রাজ্য সরকারই প্রভাবিত করে? শেষ পর্যন্ত তা দেখা যাচ্ছে, গতকাল আমরা জানি যে বলা হয়েছিল যাতে নির্বাচন পিছনো হয়, সেই আর্জি জানানো হয়েছিল সরকারের তরফ থেকে, দলের তরফ থেকে। আজকে দেখা গেল যে দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত 4 পুর নিগমের ভোট পিছলো। কি বলবেন? না, আপনি তো আপনার মতো করে ব্যাখ্যা করে দিচ্ছেন। আমি আপনার কাছে প্রশ্ন গতকাল করছি। হাইকোর্ট অর্ডার করেছিল, আজকে দেখা গেল যে সেটা 22-এ যে
হ্যাঁ, 22শে জানুয়ারির জায়গায় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারিত হলো। আমি জানি না, আলোচনা তো হবে না উত্তরপ্রদেশে কেন নির্বাচন হচ্ছে, উত্তরাখণ্ডে কেন নির্বাচন হচ্ছে, করোনা তো সব জায়গায় রয়েছে, কিন্তু এখানের নির্বাচন নিয়ে এত আলোচনা, বাইরের বিভিন্ন রাজ্যে নির্বাচন। এখন স্টেট ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, অটোনোমাস বডি, তারা একটা সিদ্ধান্ত ঘোষণা করেছে। কালকে হাইকোর্ট তাদের উপরই অর্ডার দিয়েছিল যে তারা ঠিক করবে যে কবে নির্বাচন হবে। এখন যেহেতু তারা 22শে জানুয়ারির জায়গায় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করেছে, তাই তৃণমূল কংগ্রেসকে দোষ দিতে হবে, এইটা কিন্তু ঠিক হলো না। আমার যেটা মনে হয় যে তাদের অটোনোমাস বডি তারা ঠিক করেছেন, কোভিড পরিস্থিতিতে তারা মানুষের কথা চিন্তা করেছেন, চিন্তা করে তারা 3 সপ্তাহে, হ্যাঁ নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার অদ্ভুত কথা তো, আপনি তো যখন বললেন তখন তো আমি বলিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড মডেল, সেটা ছাড়া ভারতবর্ষের সমস্ত পার্লামেন্টের মেম্বাররা যদি করেন তাহলে ভালো কাজ করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই, আপনি কি আইনজীবী না কোন পার্টির মুখপাত্র, সেটা বুঝতে পারছি না। আপনি তো প্রথমে আপনার মুখটা রাখাতে এলেন যে আপনি আইনজীবী, তারপরে আপনি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি শুনুন না, যিনি প্রশাসনিক বৈঠকে একজন আমি তো পার্টির মুখপাত্র করেছি, আমি কোন অন্যায় করেছি? একটা পুলিশ জেলার প্রশাসনিক বৈঠকে যে মানুষটি বসেন, যে মানুষটি কিছু যুক্তি খুব ভালো কাজ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করেছেন নাকি এইভাবে। আমরা আসবো এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো দুজন জয়েন করেছেন আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ এবং আমাদের সঙ্গে রয়েছে চিকিৎসক অরিন্দম পান্ডে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় জয়েন করেছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। বৈশ্বনাথ বাবু, সব্যসাচী বাবু, অনির্বাণ, আপনাদের কাছে প্রত্যেকের কাছে আসবো, চন্দ্রিমা আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে একবার অরিন্দম বাবুর কাছে আসবো। চিকিৎসক অরিন্দম পান্ডে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর পান্ডে, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেভাবে 3 সপ্তাহের জন্য পুরো ভোট পিছিয়ে দেওয়া হলো, এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী 3 সপ্তাহে 3%, অন্তত 3% সংক্রমণ কমাতে হবে। এটা কি সত্যি পসিবল? একজন চিকিৎসক হয়ে আপনার কি মনে হয় আজকেও পজিটিভিটি রেট অ্যারাউন্ড 30% রাজ্যে? যেটা বলবো, সম্ভব নয় এরকম তো নয়, আমরা চেষ্টা করলে আমরা আসবো আপনার কাছে। আপনার সঙ্গে সম্ভবত নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। আমরা একবার সজল বাবুর কাছে যাব। সজল বাবু, যে প্রশ্নটা আমি ডাক্তারবাবুর কাছে রাখলাম, আপনার কাছে সেই প্রশ্নটাই রাখবো। কতটা ফিজিবল বলে মনে হচ্ছে, কতটা সম্ভব এই জায়গা থেকে 3 সপ্তাহের জন্য যদি ভোট পিছিয়ে দেওয়া হয়, সংক্রমণ কি আদৌ নিয়ন্ত্রণে আনা সম্ভব? 100% সম্ভব, 100% সম্ভব, নির্মূল হয়ে যাবে 3 সপ্তাহে, এই কোভিড নির্মূল হয়ে যাবে। ভালো করে বুঝুন, এই যে আপনারা এইসব ডায়মন্ড করছেন, হ্যাঁ কি বলছেন যে ডায়মন্ড ছক, ডায়মন্ড অমুক, আরে ওখানে তো গত 12ই জানুয়ারি যে এটা হয়েছে ডায়মন্ড মডেলে আপনাদের বাসায়, সেখানে তো মাত্র 2.5% সংক্রমণ দেখা গেছে। 53,000-এ মাত্র 1100 লোকের সংক্রমণ। তাহলে আগামী 3 সপ্তাহে মাইনাসে নেমে যাবে, কোনো চাপ নেই। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছে যখন, তখন এটা হতেই হবে। এটা ডাক্তারবাবুদের কেন প্রশ্ন করছেন? ডাক্তারবাবুরা তো বিজ্ঞানে চলেন, বিজ্ঞানের লোকেরা বিজ্ঞানের ভাষায় পারবে না। আপনি বলুন, সারা রাজ্যে রাজ্য সরকার সংক্রমণের হার দিয়েছে 30%-এর বেশি, সেখানে ডায়মন্ড হারবারে মাত্র 2.5% সংক্রমণ পাওয়া গেছে। 3 সপ্তাহে নির্মূল হবে না? বৈশাদা কি বলছো? বৈশ্বনাথ বাবু, আসলে কি বলুন তো, ওনারা সমালোচনা করার জন্যই সমালোচনা করেন। এই রাজ্যে সরকার যখন আন্তরিকভাবে চেষ্টা করছে করোনাকে প্রতিরোধ করবার জন্য, তখন বিজেপি বা বিরোধী দলের কাজই হলো কেবলমাত্র সমালোচনা করা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের মেম্বার হিসাবে তার পার্লামেন্টারি এলাকায় সেখানে ডায়মন্ড হারবারে মাত্র 2.5%। এটা কি সমালোচনা হলো? এটা আপনার এই সার্কাস্টিক কমান্ড বোঝবার মতো ক্ষমতা আমার রয়েছে সজল বাবু। কিনেছিল তোমার অভিষেক, ওখানেও কাটমানি। আপনার কায়দা করে কথা, আপনার বিদ্রুপটা বোঝবার ক্ষমতা আমাদের আছে। আপনার প্রবলেমটা কি জানেন তো, আপনারা কারোর কথা শুনবার ধৈর্যটুকু আপনাদের নেই। দাদা আমি তো তোমার বাবু আমাদের ধৈর্য আছে, আমরা শুনতে চাইছি। আপনি কি বলবেন যে যেটা সজল বাবু বললেন যে গোটা রাজ্যে 30% পজিটিভিটি রেট, সেখানে ডায়মন্ড মডেলে বলা হচ্ছে মাত্র 2.5%। এইটার এই যে এই প্যারিটিটা কি আনার চেষ্টা করবেন কোন রকম ভাবে? কিভাবে আনা সম্ভব? বলছে ডাক্তার অন হুইল। আরে ডাক্তার অন হুইল চেয়ার। ডায়মন্ড হারবারের এমপি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দেখুন কোশ্চেনটা আপনি আমায় করলেন, উত্তরটা সজল বাবু দিচ্ছেন, এটাই বিজেপির প্রবলেম। না আপনি বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে কাজটা করেছেন অ্যাজ এ পার্লামেন্টের মেম্বার হিসাবে, তিনি যেভাবে চেষ্টা করেছেন, তিনি যেভাবে ওখানে করোনা রোকবার জন্য যে সমস্ত পরিকল্পনা করেছেন, আজকে সারা দেশের কাছে ডায়মন্ড মডেলটা একটা দৃষ্টান্ত। যদি 542 জন পার্লামেন্ট মেম্বার এভাবে কাজ করে, তাহলে করোনা প্রতিরোধের একটা সঠিক রাস্তা বেরোবে। দাদা হু থেকে উনি প্রাইজ পাবেন। পৃথিবীতে এত কম বাস্তবটা এটাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 10 বছরে দেখে পাঠাবে। দাদা তুমি নিশ্চিন্ত থাকো, নরেন্দ্র মোদীকে প্রাইজ দেওয়া উচিত। সব্যসাচী বাবু বৈষ্ণব বাবু, সজল বাবু আসছি, তার আগে সব্যসাচী বাবু আপনার কাছে আসছি। সব্যসাচী বাবু মডেল কাজ করেনি, মমতা মডেল ফেল্ড, বৈষ্ণব চট্টোপাধ্যায়দের মডেল ফেল্ড, ডায়মন্ড হারবার মডেলের দিকে নজর দিচ্ছেন। ঠিক কথা, উনি স্বীকার করলেন মমতা ব্যানার্জির মডেল ফেল্ড। পশ্চিমবাংলার এমপি, ওই তার মধ্যে 41 জন এমপি, তারা কোনো কাজ করেননি, বেশিরভাগ তৃণমূলের, তারাও কাজ করেননি। স্বীকার করলেন তো ডায়মন্ড হারবার মডেলটা ভালো, খুব ভালো। তাহলে ডায়মন্ড হারবার মডেল যদি স্বীকার করে, তাহলে এটাও স্বীকার করুন ডায়মন্ড হারবার মডেলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের সরকারকে ধন্যবাদ জানাননি, তিনি ধন্যবাদ জানিয়েছেন হাইকোর্টকে তার টুইটের মাধ্যমে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন তার টুইটের মাধ্যমে। তিনি রাজ্য সরকারকে আর আপনার পাশেও আরেকটা লয়ার বসে আছে। সব্যসাচী বাবু, বৈষ্ণব বাবু, আমরা যে কথাটা প্রেক্ষিতে বলছি, সব্যসাচী বাবু এবং বৈষ্ণব বাবু একটু বিরত করবো আপনাদেরকে, কারণ আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিক্রিয়ার কথাটা আমরা শুনেছিলাম কিছুদিন আগে, তিনি বলেছিলেন আগামী 2-2.5 মাস সমস্ত সমাবেশ, সমস্ত ভোটের সমাবেশ হোক, ধর্মীয় সমাবেশ হোক, সব বন্ধ রাখা উচিত। তারপরেই কিন্তু আজকে তিনি যখন এই সিদ্ধান্ত আদালতের তরফ থেকে, কমিশনের তরফ থেকে বলা হয়েছে, সেই সময় তিনি তাকে সমর্থন করেছেন, ধন্যবাদ জানিয়েছেন হাইকোর্টকে, কমিশনকে। আমরা শুনে নেব কি বলেছিলেন কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার ব্যক্তিগত মত, আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টে এখানে মামলা হয়েছে, কেস সাবজুডিস হয়েছে, এই নিয়ে আমার মন্তব্য করা ঠিকই। হাইকোর্টের মধ্যে যে অর্ডার দেবে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো পালন করে করা। তবে আমার ব্যক্তিগত, যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। সেই দিনও তিনি বলেছিলেন এটা তার ব্যক্তিগত মত, এবং তারপর আজ যখন এই পুর নিগমের ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, তিনি টুইট করে তার ধন্যবাদ জানিয়েছেন কমিশনকে, ধন্যবাদ জানিয়েছেন কোর্টকেও। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন চন্দ্রিমা রায়, রাজনৈতিক বিশ্লেষক। চন্দ্রিমা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেটা আমরা জানি যে এই ভোট, অর্থাৎ এই পুর নিগমের ভোট, সেটা তো মানুষের জন্য, মানুষের সুবিধার্থে এই ভোট, যা 3.5 বছরেরও বেশি সময় ধরে হয়নি, আজকে 2-3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো। এর পেছনে কি সত্যি করোনা কাজ করেছে এই পিছিয়ে দেওয়ার পেছনে, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক প্রভাবও রয়েছে? আপনার কি মনে হয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? দেখুন, আনফরচুনেটলি বা অ্যাক্সিডেন্টালি এটা ফ্যাক্ট যে আমাদের দেশে পলিসিস আর পলিটিক্স ড্রিভেন,
কেমন? সুতরাং যে কোনো কাজের পেছনে একটা রাজনৈতিক এজেন্ডা অধিকাংশ ক্ষেত্রে থাকে, কিন্তু তার চাইতে বড় যেটা আমি একজন জনপ্রতিনিধিদের কাছে এটা আবেদন রাখতে চাই, একজন শিক্ষাকর্মী হিসেবে, একজন শিল্পী হিসেবে, যে মানুষের সর্বাঙ্গীন জীবনের কিন্তু একটা অধিকার আছে। সে প্রত্যেকের ভোটাধিকারের অ্যাকাউন্টেবিলিটি যেরকম সমান, সেরকম প্রত্যেকটা মানুষের কিন্তু স্বাস্থ্য, শিক্ষা এবং একটা সামগ্রিক জীবনযাপনের একটা মিনিমাম কোয়ালিটি অ্যাটেন্ড করার একটা রাইট রয়েছে। সুতরাং এই রাজনৈতিক তরজায় রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়া সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, 2 বছর ধরে স্কুল কলেজ বন্ধ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে নানা রকমের পোস্ট যাচ্ছে যে পানশালা খোলা, পাঠশালা বন্ধ। পাঠশালা খোলার জন্য কিন্তু যথার্থ কোনো পদক্ষেপ খুব একটা আমরা সাধারণ মানুষেরাও অ্যাওয়্যার হয়ে যে নিচ্ছি এমনটা নয়। আবার এই সমস্ত রাজনৈতিক তরজা বিতর্ক, একটা দল আরেকটা দলকে আক্রমণ করবে, এতে কিন্তু সাধারণ মানুষের যে অ্যাভারেজ কোয়ালিটি অফ লাইফ এবং রাইট টু এডুকেশন দ্য ওয়ে ইট শুড বি, সেটা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে প্রচুর শিল্পী আমাদের গান বাজনা করে এই সময়টা তাদের উপার্জন করেন, তাদের বাড়িতে সংসার চলে, তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, সেই উপার্জনের টাকায় তাদের স্টেজ নেই। কিন্তু যখন উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তখন বলছে যে শিক্ষার চেয়ে সঙ্গীতের মাহাত্ম্য বেশি। মানুষ চাইটা কি তাহলে? পার্ক স্ট্রিটে জনসমাগমে একেবারে গোটা জেরুজালেম উঠলে পড়বে পার্ক স্ট্রিটের মানুষের ভিড়ে, আবার সেই আমরাই নাকের নিচে মাস্ক পরে চলবো। মানে এটা তো সেই রবীন্দ্রনাথের অসন্তোষের কারণের মতো হয়ে গেল না, যে চালুনি দিয়া জল আনিব আর বাহককে বলবো যতখানি পারো তোমার হস্ত দিয়া আটকাও। এটা তো হতে পারে না। নাকের নিচে মাস্ক পরাও যা, আর এই ভোট পেছানো 2 সপ্তাহ কি গঙ্গাসাগর হলো, কি বড়দিনের উৎসব হলো, কি 31st নাইটে মানুষ উন্মত্ত আনন্দ উৎসব করলো, সবকিছুর পরে অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে সর্বক্ষেত্রেই একটা কন্ট্রাডিকশন থেকে যাচ্ছে। আদৌ যাদের জন্য ভোট, সেই ভোটাররা, সেই সাধারণ নাগরিকরা কতটা উপকৃত হবে সেটা নিয়ে আদৌ কি কেউ ভাবছে? বল ঠেলাঠেলি হচ্ছে, দায় ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু আদতে যাদের জন্য ভোট, যাদের সেই বিজলি পানি সড়ক স্বাস্থ্য, তাদের জন্য যে ভোট, তাদের এই ইস্যু, তারা কতখানি উপকৃত হবে? আমাদের অধিকার নিয়ে কতটা অ্যাওয়্যার, এইটা আমাদের জানতে হবে। সাধারণ মানুষ হিসেবে আমার তো বেঁচে থাকার একটা অধিকার আছে, আমার তো শিক্ষার অধিকার আছে। আমরা আসবো, আমরা একবার ডক্টর পান্ডের কাছে আসবো। চিকিৎসক কতটা অ্যাওয়্যার আমরা ডক্টর অরিন্দম পান্ডের কাছে আসবো, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তার আগে আরো একবার যাব আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। অনির্বাণ বাবু, বারবার আমরা যখন আলোচনা এই নিয়ে করি, এতদিন ধরে আলোচনা করছিলাম যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, আজকে দীর্ঘসূত্রিতার পরে একটা সিদ্ধান্তে আসা গেল, তার সত্ত্বেও কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে যে আজকে যে বিজ্ঞপ্তিগুলো জারি হয়েছে সেখানে কোথাও গণনার কথা বলা হয়নি, কোথাও বলা হয়নি যে প্রচার কিভাবে হবে সেই জাতীয় কোনো নির্দেশিকা। একটা কোথাও গিয়ে অসম্পূর্ণতা থেকে যাচ্ছে নাকি? দেখুন, আজকে বিজ্ঞপ্তি একটি জারি হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। দিনক্ষণ তারা ঠিক করে জানিয়েছে নির্বাচন কমিশন, এবং আগামী দিনে স্বাভাবিকভাবে দিনক্ষণ যখন জানিয়েছেন ভোটের বিধি কি হবে, প্রচারের বিধি কি হবে, বিভিন্ন যে বিষয়গুলি থাকে প্রত্যেকটি নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে। সে কালকে হতে পারে, পরশুদিন হতে পারে, 1-2 দিন পরে হতে পারে। এমন নয় যে সেগুলি প্রকাশ না করে নির্বাচন হবে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে সমালোচনা যারা করছেন, করতেই পারেন, করাতে সমস্যা নেই, কিন্তু আপনি যাই করে মানে সরকারের তরফ থেকে, সরকার যদি ডান পাটা আগে বাড়ায় তারা বলবে বাবা কেন বাড়ালো না, বাপা বাড়ালে বলবে ডান পা কেন বাড়ালো না। করোনা এমন একটি পরিস্থিতি বিশ্বজুড়ে তৈরি করেছে যেখানে কোনো বিষয়েই 100% নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারবেন না যে এটা করো, এটা করলে সব ঠিক থাকবে। এটা কেউ বলতে পারছেন না। আজকে যারা শুধুমাত্র গঙ্গাসাগরের ওপর বা 31শে ডিসেম্বর 25শে ডিসেম্বরের ওপর দোষ চাপাচ্ছেন, আমি তাদের সমালোচনা মাথা পেতে নিয়েই বলছি, ইউরোপে বা আমেরিকায় বা আমাদের দেশে মুম্বাই বা দিল্লিতে অনেক আগে থেকে রেস্ট্রিকশন ছিল। সেখানে এত বড় কোনো কার্নিভাল, মেলা জাতীয় উৎসব জাতীয় কিছুই বিশেষ হয়নি, তা সত্ত্বেও অনেক বেশি সংক্রমণ ছড়িয়েছে। আমি বলতে চাইছি অনিশ্চয়তাটা শুধুমাত্র পশ্চিমবাংলা বা কলকাতায় ঘটছে এমনটা নয়। আপনারা বলতে ছেড়ে দেন। কি বুঝলাম না সজল দা, একবার বলুন। আপনি ব্যঙ্গ করছেন, ভালো লাগছে, তবু কথাটা সিরিয়াসলি একটু বললে শুনতে পারি। অনির্বাণ, আমার একটা প্রশ্ন আছে, খুব সহজ সরল প্রশ্ন। অনির্বাণ, একটু বলি, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে তো কমে গেল। এক মিনিট, দিদি বললে সব্যসাচী বাবু আসছি, সজল বাবু কিছু একটা বলেছিলেন, তার কথাটা শেষ করুন। সমালোচনা করি, মোদি বাপা বাড়ালে কি তোমরা ছেড়ে দাও বাবা? আমি এই প্রশ্নটাই আরে বাবা, মোদি না 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 সজল দা, মোদি বাবুর সাঙ্গপাঙ্গরা যখন বলেন গোমূত্র খেলে করোনা সারবে, ভাবিজি পাপড় খেলে করোনা সারবে, রামদেব যখন ডাক্তারদের মৃত্যুতে আনন্দ প্রকাশ করেন, তখন আমরা আপত্তি জানাই। ওটা শুধুমাত্র সমালোচনা নয়। না না, আপনাদের নেতা কলকাতায় নারায়ণ চট্টোপাধ্যায় গোমূত্র খাইয়েছিলেন 2019 সালে। আরে বাবা, আপনাদের
এখন নোনা জলে করো না, গোমূত্র নিয়ে আর কথা বলে না। গোমূত্র এখন অতীত, গোমূত্র এখন অতীত। এখন গঙ্গা জলে নুন ডালো। সব্যসাচী বাবু, সব্যসাচী বাবু, নোনা জলে সব্যসাচী বাবু। করোনা হয় না। এই অনির্বাণ এরকম করে বলো না। শোনো, এই সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি তৃণমূলকে হারিয়ে জিতেছি রে ভাই, হাজার ভোটে। কোনোমতে আচ্ছা, সব্যসাচী বাবু, অনির্বাণ বাবু, please একটু আমরা শুনতে পাবো না, কাকু বাড়ি শুনতে পাবো না। সব্যসাচী বাবুকে বলতে দিন। বাবুঘাটের আপনার প্রশ্নটা স্পেসিফিক্যালি জেনারেল বলেছেন নোনা জলে করোনা ছড়ায় না। তা কার কথাটা নেবো অনির্বাণ? তুমি বলবে ভাবিজি পাপড়, আর সজল বাবুরা বলবেন নোনা জলে করোনা। এর মধ্যে তো ডাক্তারবাবুদের কথাটাই তো কেউ গুরুত্ব দিয়ে শুনলে না। আজকে যদি গুরুত্ব দিয়ে শুনতে, তাহলে গঙ্গাসাগর মেলা বন্ধ করবার জন্য আদালতে একটা নাগরিককে যেতে হতো না, নির্বাচনকে অভিষেক বাবুকে বলতে হতো না, বা কাউকে গিয়ে ওখানে মামলা করতে হতো না, নিজের থেকেই নির্বাচন কমিশন বলতেন। নির্বাচন কমিশন ল্যাজ নাড়াচ্ছেন তো, কখন একটা পাউরুটি পড়বে ওনার পায়ের কাছে গিয়ে। পোস্ট রিটায়ারাল বেনিফিট নিয়েছেন মমতা ব্যানার্জির সরকারের কাছ থেকে সৌরভ দাস। এখন উনি এখন ওই ল্যাজ নাড়াচ্ছেন পাশে বসে। কখন মমতা ব্যানার্জি বলবেন, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমি একটা কথা বলি অনির্বাণ, আজকে নবান্ন থেকে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে এলো, ততক্ষণ নির্বাচন পেছানোর ক্ষমতা দেখায়নি তোমাদের। ঠিক এই জায়গায় সজল বাবু যেটা বলছেন, যে কথাটা সজল বাবু বলছেন, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক স্তর থেকে আবেদন করা হলো যে নির্বাচন পিছানো হোক, ততক্ষণ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন কেন কোনো পদক্ষেপ করলো না, কেন সিদ্ধান্তে আসতে পারলো না যে হ্যাঁ ভোট পিছানো হবে, 3 সপ্তাহের জন্য ভোট পিছানো হবে? গতকাল পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আমরা জানি আবেদন এসেছিল প্রশাসনিক স্তর থেকে, তারপর হলো। আমরা একবার আসবো ডক্টর পান্ডের কাছে। ডক্টর অরিন্দম পান্ডে আমাদের সঙ্গে রয়েছে। পেছানো হলো, হাইকোর্ট তো বলেছিল 4 থেকে 6 সপ্তাহ। আমার তো মনে হয় এখানে হাইকোর্টের নির্দেশকেও অমান্য করা হলো। আমি ডক্টর পান্ডের কাছে আসবো। ডক্টর পান্ডে, আপনার কি মনে হয় 3 সপ্তাহ পরে যদি ভোট হয় তাহলে সেটা আদর্শ সময় ভোট করার জন্য? নির্দেশ কোনটা পরামর্শ কোনটাই জানেন। যদি আমরা দেখি যে আমরা এক্সপিরিয়েন্স নিই অন্যান্য দেশে, যেখানে আমাদের থেকে আগে এই থার্ড ওয়েভ বলুন বা ওমাইক্রনের ওয়েভ শুরু হয়েছে, তাহলে কিন্তু একটা জিনিস এভিডেন্ট হবে, যা রিসেন্ট ডেটা আসছে। সাউথ আফ্রিকা থেকে এই নতুন ভ্যারিয়েন্টটা স্প্রেড আউট করতে শুরু করেছিল। লাস্ট উইক থেকে কিন্তু সাউথ আফ্রিকাতে ডিক্লাইনিং ট্রেন্ড দেখা যাচ্ছে। মানে এই যে থার্ড ওয়েভ, পার্টিকুলারলি ইট ইজ মোস্টলি ড্রিভেন বাই ওমাইক্রন ভ্যারিয়েন্ট। এখন আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তো এই যে ভ্যারিয়েন্ট, এটা যেমন স্প্রেডেবিলিটি খুব বেশি, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তেমনি একটা র্যাপিড আপরাইজ যেমন দেখা যায়, তেমনি র্যাপিড ডাউন স্লোপও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আমরা সাউথ আফ্রিকার এক্সাম্পলটা নিই। এবং অ্যাজ পার দ্যাট এক্সাম্পল, যদি মোটামুটি আমরা আমাদের এই কর্মকাণ্ডগুলো আর 1 মাস পিছিয়ে দিতে পারি, এবং অন্যান্য যে লকডাউন বলুন বা অন্যান্য রেস্ট্রিকশন, যেটা আমরা আজকে একটা দেখলাম অ্যানাউন্সমেন্ট হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে, আরো অন্তত 2 সপ্তাহ পেছানো হয়েছে। রেস্ট্রিকশনের কথা বলা হচ্ছে ডক্টর পান্ডে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি সবকিছুই চলছে এবং বিধিনিষেধ যেরকম রয়েছে, মানুষ এখনো যে কিছু কিছু মানুষ সচেতন নয় সেটাও আসছে। আমি আপনার কাছে আরো একটি বিষয় স্পষ্ট হব। আপনি বলছিলেন যে অন্যান্য দেশের কথা, সেই জায়গায় যে পজিটিভিটি রেট আর আমাদের রাজ্যে 30%, অ্যারাউন্ড 30% আজও পজিটিভিটি রেট রয়েছে, সেই জায়গা থেকে আগামী 3 সপ্তাহ পরে যদি ভোট হয়, সেটা কি আদৌ ফিজিবল? দেখুন, পজিটিভিটি রেটটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে কারা এই ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছে। যেটা আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করে বুঝেছি, আমরা এখনো কিন্তু মানুষজনকে কনভিন্স করতে পারছি না যে স্লাইটেস্ট অফ সিমটম হলে পরেই যে আপনাকে গিয়ে টেস্ট করতে হবে, সেটা করছে না মানুষজন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যাদের বেশি সিমটম হচ্ছে, যারা বুঝতে পারছে না এবার বোধহয় আমার টেস্ট করে নেওয়া উচিত, সেই রকম লোকই কিন্তু গিয়ে টেস্ট করছে। এটা আমাদের একটা যাই বলুন, আমাদের মেন্টালিটি সেটব্যাক বলুন বা যাই বলুন, প্রবাবলি সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর প্লে করছে যে এত বেশি পজিটিভিটি হওয়ার জন্য। এবং পজিটিভিটি আপনি যেটা বলতে চাইছেন, আগামী 1 মাস যদি রেস্ট্রিকশনটাকে জোরালোভাবে ফলো করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো 3 সপ্তাহ পরে ভোট করালেও করা যেতে পারে। আমরা একবার চন্দ্রিমার কাছে আসবো। চন্দ্রিমা, আমরা যেটা দেখলাম আজকে, যেটা বলা হলো
হলো সেখানে কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে কোথাও প্রচার সংক্রান্ত কোনো নির্দেশিকা নেই। আমরা জানি আজও প্রচার চলেছে, এর মধ্যে প্রচার নিয়মিত চলেছে এই 4 পুর নিগমে, এবং সেই জায়গা থেকে আগামী দিনে কি প্রচার হবে সেটা কেউ জানে না। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই যে এই প্রচারটা চলবে নাকি ইমিডিয়েটলি স্টপ করা হবে, আগামী ভোটের যে ডেট ঠিক হয়েছে সেখান থেকে কবে কিভাবে ভোট হবে বা প্রচার হবে সেই নিয়ে কোনো কিছু তথ্য বা কোনো তথ্য বলা হয়নি। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি মানুষের শুভবুদ্ধির উপর বিশ্বাস রাখাই বিশ্বাসী, এবং যে কোনো রাজ্য সরকারই নিশ্চয়ই তার দেশের মানুষের বা তার রাজ্যের মানুষের ক্ষতি বা অসুবিধার মুখে সম্মুখীন হন সেটা চান না। এই শুভবুদ্ধির উপর বিশ্বাস রেখে চলাই আগামী দিনের আমাদের একমাত্র হাতিয়ার বেঁচে থাকার এবং ভালো থাকার ক্ষেত্রে। সুতরাং এই যে ভোট পিছানোর সিদ্ধান্ত, নির্বাচন কমিশন, রাজ্য সরকার এবং উচ্চ আদালত, এই সকলের সম্মিলিত প্রয়াসকে আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাই। সাধারণ মানুষের প্রাণের মূল্য আছে, জীবনের মূল্য রয়েছে, এবং সেটা পলিটিক্স এবং পলিসির ঊর্ধ্বে এই সহজ সত্য তাড়াতাড়ি সর্বস্তরের আমলা এবং মন্ত্রীরা এবং সাধারণ জনপ্রতিনিধিরা এবং যারা বিশিষ্ট মানুষজনেরা এসেছেন তারা আমরা সকলে বুঝতে পারি, এবং জনসাধারণকেও এটা বুঝতে হবে যে হ্যাঁ, তাদের নিজের সুস্থ থাকার দায়ও কিন্তু তার নিজের। সরকারের কাজ কিন্তু নাকের উপরে মাস্কটা তুলে দিয়ে যাওয়া নয়, ডাক্তারবাবুর কাজ কিন্তু রেমডেসিভির বা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে আনা নয়। সুতরাং ভ্যাকসিনেশন, অ্যাওয়ারনেস, সোশ্যাল ডিস্টেন্সিং যা যা মানার সেগুলো মেনে আমাকে আমার মতো করে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকাটা আমার দায় এবং পাশের লোকটাকে সুস্থ রাখাটাও আমার দায়। কারণ কিন্তু এটাও তো মানবেন চন্দ্রিমা, যখন প্রচারে বেরোচ্ছেন রাজনৈতিক যারা ব্যক্তিত্ব বা প্রার্থীরা, তারা প্রচুর মানুষ নিয়ে বেরোচ্ছেন, বিভিন্ন সময় আমরা দেখেছি জমায়েত করা হচ্ছে, কাউকে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। সেই জায়গায় আমি চন্দ্রিমা আরেকটু বলছি সেটা, হ্যাঁ চন্দ্রিমা যেটা বলার যে আজকে ভোট হয়তো বন্ধ করা হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে যে প্রচারটা চলেছে তার মধ্যে দিয়ে যে ভাইরাসটা ছড়ায়নি একথা তো বলা যায় না। না না, অবশ্যই বলা যায়। এবং যেটা আগের দিন বলছিলেন যে অনেক জায়গাতে কিছু, যেমন মহারাষ্ট্রে ইলেকশন হয়নি কিন্তু সেখানে কোভিড বেড়েছে, এটা ঘটনা, ইটস আ ফ্যাক্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেখানে আমি জানি যে জনসংক্রমণ হলে, মাস ডেন্সিটি যেখানে বেশি হলে সংক্রমণের প্রবাবিলিটি বেশি, তাহলে আমার স্বাভাবিক সাধারণ বিজ্ঞানের বুদ্ধি যেটা বলে সেটা হচ্ছে ইট ইজ বেটার টু মেনটেন দ্য ডিস্টেন্স অ্যান্ড ইট ইজ বেটার টু লেসেন দ্য ক্রাউডিং। সুতরাং সেক্ষেত্রে জনপ্রতিনিধিরা যদি বা প্রচারে যান, সেটা এমন ভাবে যাওয়া কখনোই বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত নয় যেখানে অনেক বেশি মানুষের গ্যাদারিং, যেখানে অনেক বেশি সংক্রমণের ভয়, এবং তখন যেন আমরা এই উদাহরণটা না দিই যে অমুক দেশে তো নির্বাচন হয়নি, তমুক শহরে তো গঙ্গাসাগরটা হয়নি, আমাদের পাশের রাজ্য বিহারে তো যিশু খ্রিস্ট জেরুজালেম বদলে পার্ক স্ট্রিটে জন্মাননি, তাহলে সেখানে কেন বাড়লো? পাশের বাড়িতে আগুন লেগেছে বলে ঠিক যেমন পরের বাচ্চা ফেল করলে আমি নিজের ছেলেকে ইন্সপায়ার করবো না যে বাবা তুইও ফেল কর, ঠিক একই রকম ভাবে অমুকের দেশে হয়নি মানে আমাদের দেশে আমি 2000 লোক নিয়ে ভোটের প্রচার করলাম, তাতে সাধারণ মানুষের যা রইলো, স্কুল কলেজ আরো অনন্তকাল বন্ধ রইলো, এবং তারপরে বললাম যে মাস্টারমশাইরা, অধ্যাপকরা বাড়ি বসে মাইনে পাচ্ছে। এই দ্বিচারিতাটা বন্ধ হওয়া দরকার, এটা দীর্ঘদিন ধরে চলছে। এই যে দ্বিচারিতার কথা বলছেন চন্দ্রিমা, আমি সজল বাবু এবং সব্যসাচী বাবু আপনাদের দুজনের কাছে এই বিষয়টা নিয়ে আসবো। দ্বিচারিতার কথা যদি বলা হয় তাহলে কিন্তু সেই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের এই দ্বিচারিতা বা রাজনীতির যে পার্টি লাইনগুলো থাকে সেগুলো নিয়েই কথা ওঠে। আমরা দেখেছি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন, আমার ব্যক্তিগত মত, আমি বলতে চাইছি আগামী 2 মাস যেন সমস্ত কিছু বন্ধ থাকে। অন্যদিকে তারই যারা পার্টির প্রার্থী তাদের তরফ থেকে অন্যান্য আচরণ আমরা দেখেছি। কি বলবেন? শুধুমাত্র তৃণমূল নয়, প্রত্যেকটা দলের প্রার্থীরাই কিন্তু নানাভাবে গ্যাদারিং করে তারা ভোটের জন্য ভোট প্রার্থনা করতে বেরিয়েছেন। এটা নিয়ে কি বলবেন সব্যসাচী বাবু? দেখুন, প্রথমত আমি কথা কখনোই বলছি না যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলই এটার জন্য দায়ী। রাজনৈতিক দল মানুষ করেন, সাধারণ মানুষ করেন, সেখানে এই ধরনের ভায়োলেশন হওয়াটা স্বাভাবিক। নির্বাচনে যেখানে আপনি কল দিচ্ছেন কংগ্রেগেশন করবার জন্য, জমায়েত করবার জন্য, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে গাইডলাইন তৈরি করাটা নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে, তাকে এনফোর্স করানোটা নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে। রাজনৈতিক দলের দায়িত্ব থাকে, আমি জানি নির্দিষ্টভাবে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা মোডে প্রচারের দিকে গুরুত্ব দিয়েছেন। বিধাননগরে সিপিআইএম এর পক্ষ থেকে পথসভা হচ্ছে এবং যত সম্ভব কম লোককে নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, সেই প্রচারের কাজ চলছে। যেটা ডিসকারেজ করার দরকার সেটা জমায়েত করার ক্ষেত্রে, কিন্তু সেটা স্বাভাবিক নিয়মেই বহু ক্ষেত্রে সেটা মেনে চলা যায় না যদি এনফোর্সমেন্ট এজেন্সি বা গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন তারা যদি সক্রিয় না হয়। কিন্তু উল্টো দিকে আমরা দেখলাম ডায়মন্ড হারবার মডেল আসার 2 দিন আগে ডায়মন্ড হারবারে ওই যে এমপি কাপ, যে কাপটাকে খেলা হলো, তাকে কেন্দ্র করে যে জমায়েত, যে দায়িত্বজ্ঞানহীন তার পরিচয় অর্গানাইজাররা দিলেন,
তার জবাবটা কে দেবেন বলুন তো? একদমই। সজল বাবুর কাছে একই প্রশ্ন নিয়ে আসবো। সজল বাবু, সমস্যার সমাধান করতে গেলে নির্বাচন কমিশন যদি সদর্থক ভূমিকা নিতে পারতেন, অল পার্টি মিটিং করে, তাহলে বোধহয় সমস্যার সমাধান হতে পারত। শুধু ল্যাজ নাড়ালে সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, উনি 1 তারিখে এমপি কাপ করবেন আর 3 তারিখে বা 4 তারিখে দাঁড়িয়ে বলবেন যে 2 মাসের জন্য সবকিছু বন্ধ। উনি রাজনৈতিক কথা বলবেন, রাজনৈতিক একটা এত বড় দলের, পশ্চিমবঙ্গের যে দলটা সরকারে আছে সেই দলের উনি সর্বভারতীয় সভাপতি, রাজনৈতিক কথা বলবেন, রাজনীতির কথা বলবেন, সামাজিক মাধ্যমে শুধু নয় মিডিয়ার সামনে বলবেন, আর বলা হয়ে গেলে বলবেন ব্যক্তিগত মতামত। এই জায়গা থেকে আমি আসবো বৈশ্বনাথ বাবুর কাছে। বৈশ্বনাথ বাবু, আপনাকে 1 মিনিট সময়, আপনাকে 1 মিনিট সময় দিতে পারছি, 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনার কাছে জিজ্ঞাসা করব, আগে রাজনীতি না আগে মানুষ, কোনটাকে আগে রেখে যে বিচারিতার কথা বলা হচ্ছে কিভাবে ডিফেন্ড করবেন? বৈশ্বনাথ বাবু, আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে। আসলে চিৎকারটা আপনি ওদের 1 মিনিট, আমাকে 30 সেকেন্ড, ভালো আপনার বিচার ধারা। আমাদের সময় খুব কমে এসেছে হঠাৎই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবেই বলেছিলেন। এটা তো আজকে তো এটা মান্যতা পেয়েছে, সমস্ত পার্টির সিনিয়র লিডার তারাও মানছেন যে তার যে পরামর্শ সেটা পার্টি গ্রহণ করেছে, তার ব্যক্তিগত মতামত পার্টি গ্রহণ করেছে, এবং আজকে তিনি একজন পার্লামেন্টের মেম্বার হিসাবে তার লোকসভা কেন্দ্রে তিনি যা কাজ করেছেন তা অন্যান্য পার্লামেন্টের মেম্বাররাও সেটাকে গ্রহণ করেছে। অনেকের তাতে জেলাসি হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জেলাসি হতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চেষ্টা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নানা কথা বিধানসভা নির্বাচনে এসে বললেন, 8 দফায় নির্বাচন হলো, তারপরে তো আমি একবার চন্দ্রিমার কাছে যাব। চন্দ্রিমা, আগে রাজনীতি না আগে মানুষ, এই প্রশ্নটা কিন্তু আজকেও থেকেই যাচ্ছে, যখন ভোট পিছিয়ে দেওয়া হয়েছে সেই তারপরে আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। না, এটা একটু অবান্তর একটা প্রশ্ন আমার কাছে। তার কারণ আমি মনে করি মানুষই দেবতা করে তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। ছোটবেলায় আমরা কালিদাস রায়ের এই লাইনটা পড়েছিলাম, আই রিপিট, মানুষই দেবতা করে তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। সুতরাং মানুষ রাজনীতিবিদ তৈরি করে, মানুষ সরকার করে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সুতরাং ইট ইজ পিপল হু অ্যাকাউন্ট। মানুষের ঊর্ধ্বে কোনো রাজনীতি দল, কোনো সরকার, কোনো পদ, কোনো জনপ্রতিনিধি কোনোদিন ছিলেন না, কোনো সভ্য দেশের ইতিহাসে থাকা উচিত না। যদি থেকে থাকেন সেটা আমাদের অপদার্থতা, সেটা আমার অপারগতা, সেটা আমাদের অশিক্ষা। আমরা আজকে লাস্ট একদম আমাদের এই আলোচনা শেষ করব, তার জন্য লাস্ট যে 30 সেকেন্ডস পড়ে রয়েছে সেই সময়টা অবশ্যই চিকিৎসকের জন্য দেব। আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার কি মনে হয় ডক্টর পান্ডে, যে আজকে আবার জিজ্ঞাসা করছি, আজকেও পজিটিভিটি রেট 29%-এর বেশি, সেই জায়গা থেকে আগামী কত দিনের মধ্যে যদি ভোট বা এই জাতীয় জমায়েতের বিষয়ে বলা হয়, তাহলে কত দিনের মধ্যে আদর্শ সময় বলে আপনার মনে হয়? 30 সেকেন্ড সময় আপনার। আমি বলবো যে একটু আরো ধৈর্য ধরতে সবাইকে। আমরা থার্ড ওয়েভে যেটা খুব স্ট্রাইকিংলি দেখেছি, বেডের জন্য হাহাকার হয়নি, পজিটিভিটি রেট বেশি কিন্তু হসপিটালাইজেশন রিকোয়ারমেন্ট অনেক কম, ফ্যাটালিটিও কম্পেয়ার টু সেকেন্ড ওয়েভ ফর লেসার। সুতরাং আর মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু অনেক আশার কথা আমাদের ইনিশিয়াল যেরকম দেখে মনে হচ্ছে, মাসখানেকের মধ্যে হয়তো আমরা এই সেকেন্ড ওয়েভটাকে অনেকটাই কনফাইন করে নিতে পারবো। সুতরাং নেক্সট 1 মান্থ উইল বি ভেরি ভেরি ভাইটাল। প্লিজ সমস্ত জনসাধারণকে বলবো একটু ধৈর্য ধরুন, আমাদের সকলের জন্য। সময় শেষ, আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের আলোচনায় আজকে যে বিষয়টা উঠে এলো যে 3 সপ্তাহ পিছিয়ে গিয়েছে, কিন্তু আদৌ 3 সপ্তাহ পরে এই সংক্রমণ কতটা নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেক প্যানেলিস্টকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগদানের জন্য। এরপরে থাকছে আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্ট, কোথাও যাবেন না, একটা বিরতির পর দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। রাজ্যে আবারও বাড়ল করোনা, বিধিনিষেধের মেয়াদ 31শে জানুয়ারি পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। বিয়ে বাড়িতে আমন্ত্রণে খানিকটা ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হলো মেলা আয়োজনেও। শনিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। রকেটের গতিতে বেড়ে চলেছে সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে ওমাইক্রনে আক্রান্তের সংখ্যাও। নাগরিকদের জীবন ও জীবিকা দুই রক্ষাই লক্ষ্য। এই পরিস্থিতিতে ফের বিধিনিষেধের পথেই হাঁটল রাজ্য। চলতি মাসের শেষ পর্যন্ত রাজ্যে জারি থাকছে বিধিনিষেধ। তবে বিয়ে বাড়িতে নিমন্ত্রণের নিয়মে সামান্য বদল করা হলো। সেই সঙ্গে কোভিড বিধি মেনে মেলা আয়োজনে দেয়া হলো ছাড়।
2রা জানুয়ারি জারি হওয়া নির্দেশিকায় বিয়ে বাড়িতে সর্বাধিক 50 জনকে আমন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবার জারি বিজ্ঞপ্তিতে নবান্নের নির্দেশ, বিয়ে বাড়িতে সর্বোচ্চ 200 জন, খোলা পরিবেশে মেলার আয়োজন, মেলায় মানতে হবে কোভিড বিধি, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বাধ্যতামূলক। সরকারও কোভিড নিষেধাজ্ঞা বিধিনিষেধ আরও এক্সটেন্ড করেছেন। এটা অত্যন্ত ভালো ডিসিশন। আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি এর ফলে আমাদের কোভিডের সংক্রমণ হয়তো অনেকটা হ্রাস পাবে। রাজ্যের সিদ্ধান্তের সঙ্গে একমত নন চিকিৎসকদের একাংশ। লকডাউন বলুন কি সীমিত লকডাউন বলুন, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। তবে আমাদের তরফ থেকে বলতে পারি যে অবাঞ্ছিত জনসমাগম ঠেকাতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হোক। সবচেয়ে ওপরে যেন থাকে যত মেলা, উৎসব, পুরভোট। জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। রিপাবলিক বাংলা। চোখ রাখবো জবাব চাই বাংলা ব্রেকিং নিউজ সেগমেন্টে। লক্ষাধিক টাকা প্রতারণার শিকার প্রতারিত হলেন এক প্রধান শিক্ষক। জলপাইগুড়ির ঘটনায় গ্রেফতার ডান্স বারের মালিক। চাইনিজ খেলনা বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠে এসেছে। লক্ষাধিক টাকা প্রতারণার শিকার হলেন এক প্রধান শিক্ষক। জলপাইগুড়ির ঘটনায় গ্রেফতার ডান্স বারের মালিক হানি টয়। এই জাতীয় একটি চাইনিজ খেলনা বিক্রির অভিযোগে তাকে প্রতারণা করা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। আমরা এই নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজিতা বসু। সৃজিতা, কি বলা হচ্ছে? দেখো বিশাখা, এই ঘটনার শুরুটা শুধুমাত্র এই কয়েকদিনের নয়, ঘটনার শুরুটা হয়েছে 2020 সালে। সেই সময় এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষক তিনি একটি হানি ডল কিনতে চান এক ডান্স বারের মালিকের থেকে, যার নাম পবন দাস জানতে পারা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তখন 1 লক্ষ টাকা চাওয়া হয় তার কাছ থেকে। সেখান থেকে তিনি কয়েক হাজার টাকার বায়না পর্যন্ত করেছিলেন ওই হানি ডলটিকে কেনার জন্য। এখন বিষয় হচ্ছে যখন সেটি তার হাতে হস্তান্তরিত হওয়ার কথা, সেখান থেকেই তাকে ট্র্যাপে ফেলতে আরম্ভ করা হয় বলে অভিযোগ তার। কারণ যখন তাকে যে দিনটি তার হাতে ওই বিশেষ হানি ডল তার হাতে যাওয়ার কথা ছিল, সেদিনে হঠাৎ তাকে ফোন করে বলা হয় যে তাদেরকে হানি ডলটি নিয়ে যাওয়ার সময় তাদেরকে পুলিশ আটক করেছে বা পুলিশ থামিয়ে দিয়েছে বা বাধা দিয়েছে। এমন যখন বলা হয় তখন সেই শিক্ষকের সঙ্গেও একজন পুলিশ সেজে কথা বলেন। তখন তার থেকে 2 লক্ষ টাকা নেওয়া হয়। তাকে বলা হয় যে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে, তার থেকে 2 লক্ষ টাকা তখন নেওয়া হয়। এখানেই শেষ নয়, বারংবার তাকে অন্তত গোটা বিষয়টিকে জানিয়ে দেওয়ার সকলকে জানিয়ে দেওয়া হবে এই বিষয়টি বলে, বা কোনো না কোনোভাবে তার থেকে মোট 35 লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওই হানি ডলটি। তবুও তার হাত অবধি হস্তান্তরিত হয়নি। যখন এরকম ঘটনা ঘটছে তখনই তিনি পুলিশের বা থানায় জানাতে বাধ্য হয়েছেন। ধন্যবাদ সৃজিতা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সৃজিতা বসু। এর পাশাপাশি আমরা কোভিডের আজকের যে আপডেট উঠে আসছে সেই নিয়ে নজর রাখবো। রাজ্যে একদিনে কমলো করোনা সংক্রমণ, 24 ঘন্টায় সংক্রমিত 19,064 জন। একদিনে অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। রাজ্যে সুস্থতার হার 90.68%। রাজ্যে পজিটিভিটির রেট 29.52%। একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে 12 জনের। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 4,831 জন। উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 3,496 জন। এর পাশাপাশি আমরা চোখ রাখবো সল্টলেকের একটি ব্রেকিং নিউজের দিকে। অ্যাকোয়াটিকায় এক কর্মীর মৃত্যু, দেহ উদ্ধার নন্দলাল যাদবের। পার্কের ইলেকট্রিশিয়ান পদে কাজ করছিলেন এই নন্দলাল যাদব। তদন্তে কলকাতার লেবার কমপ্লেক্স থানা। দেহ আটকে ছিল পাম্প মেশিনে। শর্ট সার্কিট হলে নজরে আসে বিষয়টি। আজ আসে আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পৌলমী। এরকম খবর কিভাবে জানা যাচ্ছে, কিভাবে ঘটলো এই ঘটনা?
একেবারে বিশাখা এখানেই রহস্য দানা বাঁধছে, কেননা ওই যে ইলেকট্রিশিয়ান নন্দলাল যাদব তার দেহ আজ উদ্ধার করা হয়েছে। অ্যাকোয়াটিকা যে ওয়াটার পার্ক তা দীর্ঘদিন বন্ধ কোভিড পরিস্থিতির জন্য। আজ যখন শর্ট সার্কিট হয়ে যায় তখনই অন্যান্য ইলেকট্রিশিয়ানরা ওখানে এসে দেখে যে পার্কের যে পিউরিফিকেশন যে পাম্প রয়েছে, অর্থাৎ যে কৃত্রিম ঢেউ তৈরি করবার জন্য যে পাম্প ব্যবহার করা হয় সেই পাম্পেই আটকে রয়েছেন নন্দলাল যাদব। তাহলে তার কবে মৃত্যু হয়েছে এবং কবে থেকে তিনি আটকে রয়েছেন তা নিয়ে একটা ধন্দ তৈরি হয়েছে। ইতিমধ্যে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পাশাপাশি তারা জিজ্ঞাসাবাদ করছেন, কেননা দীর্ঘদিন অ্যাকোয়াটিকার মতো গুরুত্বপূর্ণ মানে খুব পরিচিত একটা ওয়াটার পার্ক এতদিন বন্ধ রয়েছে। তার মাঝে ওই যে ইলেকট্রিশিয়ান নন্দলাল যাদব তিনি যখন পাম্পের কাজ করছিলেন, যখন কৃত্রিম ঢেউ তৈরি করার প্রয়োজন হতো, পার্ক চলাকালীন নিশ্চয়ই প্রয়োজন হতো। অর্থাৎ এই মুহূর্তে আমরা জানি পৌলমি যে এই মুহূর্তে বিধিনিষেধ জারি রয়েছে, করোনা বিধিনিষেধ, সেই কারণে যাবতীয় অ্যামিউজমেন্ট পার্কগুলো বন্ধ রয়েছে, সেই জন্যই কি তার দেহ দেখা যায়নি এতদিনে? একেবারে বিশাখা এখানেই প্রশ্নটা উঠছে যে দীর্ঘদিন ধরেই যখন পার্ক বন্ধ তাহলে তার মৃত্যু কিভাবে ঘটলো, এবং পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন স্পষ্ট বলা হয়েছে যে গোটা পার্কে শর্ট সার্কিট হয়েছিল এবং এ কারণে অন্যান্য যে ইলেকট্রিশিয়ানরা তারা পার্কের মধ্যে প্রবেশ করে তারাই দেখেন যে ওই পাম্পে আটকে রয়েছেন নন্দলাল যাদব। তাহলে দীর্ঘদিন কেন বিষয়টি নজরে আসে? একদমই তাই, সেই নিয়ে প্রশ্ন থাকছে। আমরা সমস্ত বিষয়টি খতিয়ে অনেক অনেক ধন্যবাদ পৌলমি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পৌলমি। এরই পাশাপাশি ক্রিকেটের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। ইতিমধ্যেই আমরা জানি যে তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল বেশ কিছুদিন ধরেই। এবার টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। আমরা নিউজরুম থেকে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, অবশেষে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বিরাট। দেখো বিশ্বকাপ 3 মাসে 3টে বলা যেতে পারে পরপর নেতৃত্ব ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, এবং ভারতীয় ক্রিকেটে বিরাট নেতৃত্বের অবসান বলা যেতে পারে। প্রথমে টি-20 বিশ্বকাপের আগে টি-20 ক্রিকেট থেকে তিনি নেতৃত্ব ছেড়েছিলেন, এরপর একদিনের ক্রিকেট থেকে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এমনটাই গুরুতর দাবি এবং অভিযোগ তুলেছিলেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি যখন দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যান। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর তিনি গতকাল যখন থার্ড টেস্টে হারের পর 2-1 ব্যবধানে সিরিজ হারের পর আজকে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বিরাট একটা বার্তা দিয়ে জানিয়ে দিলেন যে এবার তার থামার সময় হয়েছে এবং টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। এবং তিনি যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনি তার 120% দিয়েছেন। অর্থাৎ সাধারণভাবে আমরা যখন কোনো কথা বলি তাহলে সেক্ষেত্রে বলি যে আমরা 100% দিয়ে কাজ করার চেষ্টা করছি, কিন্তু বিরাট কোহলি এমন একটা পার্সেন্টেজের কথা উল্লেখ করেছেন যেটা বলা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী। সৌরাশিস, আপনাকে স্বাগত জানাবো। যেভাবে বিরাট কোহলি তিনি টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা জানালেন, কি বলবেন? দেখুন, এটা অ্যাবসলিউটলি আমরা খুব ব্যক্তিগত একটা ডিসিশন, বাট অ্যাজ আ প্লেয়ার মানে বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটকে মানে যেরকম ভাবে সার্ভ করেছে অ্যাজ আ ক্যাপ্টেন, মানে সত্যি অভাবনীয়। একটা টিমকে একটা উচ্চতায় নিয়ে গেছে অ্যাজ আ ক্রিকেটার, ওয়ান অফ দ্য বেস্ট অফ অল টাইম, সে বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই। বাট আমার মনে হয় অবভিয়াসলি লাস্ট কিছুদিন ধরে বিরাট যেরকম ভাবে রান করে সেরকম ভাবে রানও করছিল না, এবং অবভিয়াসলি সাউথ আফ্রিকায় সিরিজটাও খুব ইম্পর্টেন্ট ছিল যেটা ইন্ডিয়া হেরে যায়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। তো নানা কারণে অবভিয়াসলি ও একটু প্রেশার তো ফির মধ্যে ছিলই, কারণ অবভিয়াসলি ব্যাটে রান হচ্ছিল না, তারপর দল হিসেবেও সেরম ভাবে টেস্ট ক্রিকেটে আমরা সেরম ভাবে সাকসেসফুল হচ্ছিলাম না। কিছুদিন আগে সম্প্রতিকালে ওর হোয়াইট বল ক্যাপ্টেন্সিও ছেড়ে চলে গেছে বা ছেড়ে দিয়েছে, হোয়াট এভার যেটা বলবেন আপনি। তো অবভিয়াসলি সব দিক থেকে বিরাট কোহলি বেশ ভালোই চাপের মধ্যে ছিল, সেটা সকলের কাছে খুব সুস্পষ্ট হয়ে গেছিল। এবং অবভিয়াসলি আমরা সকলেই চাই বিরাট কোহলি অ্যাজ আ প্লেয়ার, বিরাট কোহলি রান সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান এনিথিং এলস। আমার মনে হয় বিরাট কোহলি হয়তো সেটাই হয়তো অনুভব করেছে, এবং আমার মনে হয় সেটা অনুভব করার ফলেই হয়তো ফিল করেছে যে ওকে অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি ফোকাস করতে হবে ওর ব্যাটিং এ, এবং তার জন্য যদি ক্যাপ্টেন্সিটা অবভিয়াসলি মানে হিউজ প্রেশার, আর পার্টিকুলারলি when you lead a country like India, আমার মনে হয় সব মিলিয়ে হয়তো এই ডিসিশনটা আমার মনে হয় রাতারাতি হয়নি, অনেক দিন ধরে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছিল। তো অবভিয়াসলি এত গ্রেট প্লেয়ার, এত এক্সপিরিয়েন্স হয়ে যাবে, হি থট কি দিস ইজ দ্য রাইট টাইম টু কল ইট আ ডে।
আমার মনে হয় সেই জন্যই হয়তো ডিসিশনটা নিয়েছে। আমার মনে হয় এটাকে আমরা সকলে রেসপেক্ট করা উচিত, কারণ এটা একটা ব্যক্তিগত ডিসিশন। ও অনেক দিন ইন্ডিয়াকে লিড করেছে, কোনো জিনিস তো আর অজরমর হয় না, সবকিছুকে একটা জায়গায় থামতে হয়। আমরা বিরাট কোহলি এই ডিসিশনটাকে আমরা সকলেই রেসপেক্ট করি এবং অবভিয়াসলি তাকে আমরা ধন্যবাদ জানাই যেরকম ভাবে ও দেশকে লিড করেছে, যেরকম ভাবে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ম্যাপে যেরকম ভাবে যে জায়গায় নিয়ে গেছে। তো সেখান থেকে আগামী দিনে আমরা সবাই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে বিরাট কোহলির জন্য, যে বিরাট কোহলিকে আমরা চিনি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান, সেটা সেইভাবে যারা দেখতে পাই এবং দ্যাট উইল হেল্প ইন্ডিয়ান ক্রিকেট আ লট। অনেক ধন্যবাদ সৌরাশিস আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর সঙ্গে। এই বিরাট কোহলির এই ডিসিশনের পরে, তাঁর এই সিদ্ধান্ত জানানোর পরে বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা তিনি কি জানিয়েছেন শুনবো। और हम उनके निर्णय का सम्मान करते हैं और उनका मैं समझता हूं कि बहुत बड़ा योगदान रहा है, न केवल भारतीय क्रिकेट को बल्कि टेस्ट क्रिकेट को भी। 68 मैचों में उन्होंने तकरीबन 48 मैचों में हमें विजय दिलाई और उनका एवरेज भी 58% से ऊपर रहा है। उनका योगदान जो है बहुत सराहनीय है और उसकी जितनी भी तारीफ हो वो हम लोग करते हैं। बीसीसीआई जो है उनके योगदान की बहुत सराहना करती है और मुझे पूरी उम्मीद है कि आगे वो भारतीय टीम को एक खिलाड़ी के रूप में अपना सहयोग देते रहेंगे और टीम के लिए, भारत के लिए अनवरत खेलते रहेंगे। तो ये उनका फैसला और उस फैसले का हम सब सम्मान करते हैं। আমরা শুনলাম বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা তিনি কি বললেন। আমরা একবার চলে যাব নিউজ রুমে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। আমরা সৌরাশিস লাহিড়ীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও যেটা বললেন বা রাজীব শুক্লার বক্তব্যতেও যেটা দেখলাম যে বিরাট যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে সবাই যাতে সম্মান জানায় সেই আবেদনই করা হচ্ছে প্রত্যেকের তরফ থেকে। একেবারেই দেখো, অবশ্যই এটা সিদ্ধান্তটা ব্যক্তিগত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে টি-20 ক্রিকেটের নেতৃত্ব ছাড়াটাও যেমন বিরাট কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল টি-20 বিশ্বকাপের আগে, ঠিক একইভাবে এই টেস্ট ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়াটাও, সরে যাওয়াটা বা নেতৃত্ব ছাড়াটাও কিন্তু বিরাট কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এ বিষয়ে সকলেই একমত যে তিনি, তবে যে সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটাতে হয়তো আমাদের সঙ্গে তুমি থাকো সুখেন্দু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়। প্রণব বাবু, আপনাকে স্বাগত জানাই। বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে বা টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত কিভাবে দেখছেন? খুবই ভালো সিদ্ধান্ত। আমার মনে হয় যে টি-20 থেকে আগেই অবসর নিয়েছিলেন ক্যাপ্টেন্সি থেকে, এটা আমার মনে হয় সেকেন্ড বেস্ট সিদ্ধান্ত। যে কোনো একজন ক্রিকেটার একটা সময় আসেই যখন ক্যাপ্টেন্সি একটা চাপের মধ্যে আসতে হয়। বিরাট কোহলি অনেক বছর ধরে ক্যাপ্টেন্সি করছে এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে ইন্ডিয়ান ক্যাপ্টেনদের 3 থেকে 4 বছরের বেশি থাকা উচিত নয়, তাহলে পারফরমেন্সে ছাপ পড়ে। এবং এটা তো সত্যি যে বিরাট কোহলি তার পারফরমেন্সে ছাপ পড়ছেই। তো সেই জায়গায় যদি নিজেকে শুধু একজন খেলোয়াড় হিসেবে কনসেন্ট্রেট করে তাহলে আমার মনে হয় বিরাট কোহলির ক্যারিয়ার আরেকটু বাড়তে পারে, মানে আরো 2-3 বছর আরামসে খেলতে পারবে। আর সেই জন্য আমার মনে হয় যে এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করব যে বিরাট কোহলি অ্যাজ এ ব্যাটসম্যান আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো, যেটা আমরা আগে দেখে এসেছি যে 100 সেঞ্চুরি করছে বিরাট কোহলি, ম্যাচ জেতাচ্ছে, যেটা অনেকদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তো আশা করব যে সামনের দিনে বিরাট কোহলিকে আমরা একজন আবার ইন্টারন্যাশনাল এবং টপ ক্লাস ব্যাটসম্যান হিসেবে দেখতে পাবো। ধন্যবাদ প্রণব বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায়ের সঙ্গে। সুখেন্দু, আমরা শুনলাম প্রণব বাবু থেকে শুরু করে যাবতীয় আমরা যাদের সঙ্গে কথা বলছি প্রত্যেকেই বলছেন যে অত্যন্ত সময়োচিত সিদ্ধান্ত, ঠিক সিদ্ধান্ত। আরো বেশি করে আমরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে দেখতে পাবো আগামীতে, এটা তাদের আশা। একেবারে বিশাখা, এই কথাটা ঠিকই যে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বিরাটের সাফল্য নিয়ে বা বিরাটের কীর্তি নিয়ে কোনো প্রশ্নই নেই, কারণ 68টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে 40টা টেস্ট জিতেছে এবং সবচেয়ে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে বিরাটের যে কীর্তি সেটা কিন্তু রয়ে গিয়েছে। অর্থাৎ বিরাটের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা নেই, যেটা বারবার প্রণব রায় বলো বা সৌরাশিস লাহিড়ী বলো বা আমরা রাজীব শুক্লার বক্তব্য শুনলাম, যেখানে এই কথাটা বারবার উঠে এসেছে যে ব্যাটসম্যান বিরাটকে দেখার অপেক্ষায় রয়েছে এবং আমরা একবার শুনে নেব আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ক্রিকেটার সরণজিৎ সিং এর সঙ্গে, তিনি কি বলেছেন আমরা একবার দর্শকদের শোনাবো।
देखिए काफ़ी शॉकिंग है कि जैसे उन्होंने अभी टेस्ट कैप्टनसी छोड़ी है, क्योंकि कुछ ही समय पहले उन्होंने बोला था कि वो टेस्ट और वनडे कैप्टनसी करना चाहते हैं। फिर किसी वजह से वनडे कैप्टनसी उनको नहीं मिली, सेलेक्टर्स को लगा कि वाइट बॉल के लिए एक ही कैप्टन होना चाहिए, तो वो सिर्फ टेस्ट के कैप्टन रह गए हैं। तो सरप्राइजिंग था कि क्योंकि अभी तो उन्होंने जताया था कि वो करना चाहते हैं। देखिए एक अगर ये कैप्टनसी उन्होंने सिर्फ ये सीरीज हारने की वजह से छोड़ी, तो मुझे नहीं लगता ये ऐसा कुछ करना चाहिए था, क्योंकि सीरीज हार जीत होती रहती है। টুইট করে জানালেন বিরাট কোহলি নিজেই যে এবার তিনি টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ালেন এবং তাকে যথেষ্ট সম্মানের সঙ্গে দেখছেন বিসিসিআই থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার প্রত্যেকেই। আমরা এই সংক্রান্ত খবর এবং অন্যান্য ব্রেকিং নিউজ এখানেই আমাদের জবাব চায় বাংলার ব্রেকিং নিউজ সেগমেন্ট এখানেই শেষ করছি। এরপর দেখুন 294, অবশ্যই সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।